শেখ হাসিনা পরবর্তী ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের নতুন বাংলাদেশে ইসলামী উগ্রবাদ উত্থানের আশঙ্কা দেখছে নিউ ইয়র্ক টাইমস। এই সংক্রান্ত একটি বিস্তারিত প্রতিবেদন তারা প্রকাশ করেছে গতকালকে। যদিও সেই প্রতিবেদনটিকে মিসলিডিং বা ভুলভাল ব্যাখ্যা দিয়েছে বলা যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। সেই প্রতিবেদনে এমন কিছু বিষয় তুলে ধরা হয়েছে যে বিষয়গুলো অগ্রাহ্য করা যাবে না। যেমন সেখানে একটা জিনিস বলা হয়েছে যে শেখ হাসিনার সরকারের উৎখাতের ওই আন্দোলনে নারীরা কিন্তু অনেক বড় ভূমিকা পালন করেছিল। নারী পুরুষ সমান তালে তারা শেখ হাসিনার বিরোধী আন্দোলনে নিজেরা সাহসের পরিচয় দিয়েছিল নারীরা, এবং সেটা খুবই সিগনিফিক্যান্ট ভাবে, এমন নয় যে অপ্রতুল কোন সংখ্যা, বিশাল একটা অংশ নারীরা তারা নিজেরাই শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিল। এবং শেখ হাসিনা কোটা বিরোধী আন্দোলন তো এর আগেও হয়েছিল 2018-তে। তখনও তিনি আক্ষেপের সুরে একটা কথা বলেছিলেন যে নারীরা কোটা চাইছে না, তাদের জন্য 10% কোটা ছিল, তারা যদি না চায়, নারীরাই যেহেতু আন্দোলন করছে, তবে তিনি কোটা রাখবেন না। যাই হোক, পরবর্তীতে নানান ঘটনাক্রমে শেখ হাসিনার পতন ঘটে 24-এর 5 আগস্ট। সেই আন্দোলনের ওই মোমেন্টাম গুলোতে এমন কিছু বিষয় সামনে এসেছিল, এটি নতুন বাংলাদেশ তৈরি হবে, পুরনো যেই ধ্যান ধারণা ছিল সেই ধ্যান ধারণাগুলো ভেঙে দেয়া হবে, একটা বহুত্ববাদী একটা দেশ গঠিত হবে আমাদের এই বাংলাদেশ। কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পেলাম শেখ হাসিনা যখনই বাংলাদেশ ছেড়ে পাশের দেশে উড়ে গেলেন, তার পরবর্তী সময়ে সারা দেশ জুড়ে নানান ধরনের হিংসাত্মক ঘটনা আমরা ঘটতে দেখেছি, এবং প্রতিপক্ষের উপরে হামলা। বলা যায় 15.5 বছর ধরে আওয়ামী লীগের নানান অঙ্গ সংগঠন বা আওয়ামী লীগের নেতা কর্মীরা বিরোধী দলের নেতা কর্মীদের উপর যে পরিমাণ দমন পীড়ন চালিয়েছিল, সেগুলোর প্রতিবাদে প্রতিশোধে বাংলাদেশে বলা যায় নানান ধরনের ঘটনা ঘটে গিয়েছে। এখন নিউ ইয়র্ক টাইমসের যেই প্রতিবেদনটি ছিল সেখানে বলা হয়েছে নতুন বাংলাদেশে উগ্রবাদ উত্থানের শঙ্কা, এটি ছিল প্রতিবেদন। এবং মার্কিন প্রভাবশালী দৈনিক নিউ ইয়র্ক টাইমস, আপনারা জানেন সেই নিউ ইয়র্ক টাইমসই এই প্রতিবেদনটি সোমবার রাতে তারা প্রকাশ করে। যদিও সেই প্রতিবেদনটিকে বিভ্রান্তিকর বলছে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে, সেটা বলা হচ্ছে, কিন্তু সেখানে যে বিষয়গুলো বলা হয়েছে সবগুলো বিষয় কি আপনি চাইলে উপেক্ষা করতে পারবেন? আমরা দেখেছি নারীদের উপরে হামলার ঘটনা, বিভিন্ন জায়গায় হেনস্থার ঘটনা। আমাদের বাংলাদেশের ক্রীড়া জগতে ক্রিকেটের কথা যদি বলি বা ফুটবলের কথা যদি বলি, নারীরা কিন্তু পুরুষদের চাইতে কোনো অংশে কম নয়, বরং নানান ক্ষেত্রে আরো বেশি এগিয়ে গিয়েছে। যদি আমি ক্রিকেটের কথা বলি বা ফুটবলের কথা বলি, হ্যাঁ হয়তোবা নারী ক্রিকেট বা নারী ফুটবল ওইরকম ভাবে এখনো জনপ্রিয় হয়ে ওঠেনি, কিন্তু আমরা যদি বৈশ্বিক র্যাঙ্কিং এর হিসেবগুলো করি, দেখবেন যে বাংলাদেশের পুরুষ ক্রিকেট বা পুরুষ ফুটবলের চাইতে কোনো অংশে কম নয় নারী ক্রিকেট বা নারী ফুটবল। শেখ হাসিনার গত 1.5 দশকের শাসন আমলে তার বিরুদ্ধে নানান অভিযোগ যেমন রয়েছে, সেগুলো যেমন সত্য, একই রকম ভাবে এই বিষয়গুলো কেউ অস্বীকার করতে পারবে না যে শেখ হাসিনার শাসন আমলে নারী ফুটবলের বা নারী ক্রিকেটের একটা জাগরণ ঘটেছে। অন্তত আপনারা নারী ফুটবল বা নারী ক্রিকেট বা নারীদের জাগরণের নানান প্রবলেম গুলো বলতে পারেন, বা আরো বেশি পরিমাণ প্রস্ফুটিত কেন হলো না, আরো বেশি পরিমাণ জাগরণ কেন হলো না, সেটা নিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন। কিন্তু কোনোভাবেই এটা আপনারা দেখবেন না যে তাদেরকে এরকম ভাবে বাধা দেয়া হয়েছে। এখন ধর্মীয় মৌলবাদ গোষ্ঠী তারা বাধা দেয়, বাধা দিতে তারা পারে, সেগুলো নিয়ত পারে বলতে এটা তাদের অভ্যাসের বিষয় বা তারা এগুলো করে থাকে, কিন্তু এগুলো রোখার দায়িত্ব কার? এগুলো বন্ধ করার দায়িত্ব কার? এগুলো বন্ধ করতে জোরালো পদক্ষেপ নেওয়ার দায়িত্ব কার? যে মানুষটি, যে সরকারটি ওই মুহূর্তে দেশের ক্ষমতায় রয়েছে তাদের। আমরা কি রাষ্ট্রীয়ভাবে ওইরকম কোন কঠিন পদক্ষেপ নিতে দেখেছি? বরং আমরা দেখলাম যে ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় একজন নারীকে হেনস্থার ঘটনা ঘটলো, হেনস্থার অভিযোগে একজনকে আটক করা হলো, তৌহিদি জনতার নাম দিয়ে একটা গ্রুপ সেই লোকটাকে
ফুলের মালা গলায় দিয়ে, কোরআন শরীফ হাতে দিয়ে এমন ভাবে জেল থেকে মুক্ত করে নিয়ে আসলো, জেল নয় থানা থেকে মুক্ত করে নিয়ে আসলো অলমোস্ট, যেন তিনি খুবই বীরত্বের একটা কাজ করেছেন। একটা দেশে যখন সরকার থাকবে, সেই দেশে কি করে কারো মন চাইলো জেল থেকে তাকে বের করে নিয়ে এলো ফুলের মালা দিয়ে। পরবর্তীতে দেখলাম সেই লোকটি নানান ধরনের অসভ্য অঙ্গভঙ্গি, নোংরা বা অশালীন অঙ্গভঙ্গি নানান ভিডিও সোশ্যাল প্ল্যাটফর্মে রয়েছে তার আগের, অথচ তাকে একেবারেই একজন মানে শুদ্ধ মুসলিম হিসেবে আখ্যা দিয়ে তাকে বের করে নিয়ে আসা হলো। একটা রাষ্ট্র যখন এই বিষয়গুলোতে নির্লিপ্ত থাকে, তখন এই ধরনের ঘটনা বা মনস্কামনা যেই অংশের মানুষগুলোর মনের মধ্যে থাকে, তারা কিন্তু উৎসাহ বোধ করে এবং নানান ধরনের ঘটনা একই রকম ভাবে ঘটতে শুরু করে, এবং সেটা আমরা প্রত্যক্ষ করেছি এবং সেটা আমরা প্রত্যক্ষ করছি। আগে যেটা হতো, নারীদের উপরে আক্রমণের ঘটনায় সারা দেশে প্রতিবাদের ঝড় উঠত, সরকার নারীদের পক্ষে থাকতো, নিপীড়ককে গ্রেফতার করত, হ্যাঁ খুব বেশি আলোচিত হলে নিপীড়ককে গ্রেফতার করতো, অনেক সময় হয়তো বা ঔদাসীন্য দেখাতো বা হয়তো সঠিক বিচার হতো না, কিন্তু এরকম ভাবে রাষ্ট্রকে চ্যালেঞ্জ করে আইন শৃঙ্খলা বাহিনীকে বা থানা পুলিশকে চ্যালেঞ্জ করে একজন অপরাধী তিনি অপরাধ করেছেন কিনা সেটা আদালত বলবে। একটা গ্রুপ গিয়ে ফুলের মালা গলায় দিয়ে তাকে বের করে নিয়ে আসা, এটা কি কোনোভাবেই পজিটিভ কোনো ভাইব কি দেয়? নিশ্চয় দেয় না। আরেকটা বড় বিষয়, সেই নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, যেটাকে আমি অস্বীকার করতে পারছি না, আমরা দেখেছি যে হিজবুত তাহরির নিষিদ্ধ সংগঠন, সেই সংগঠনটি ঘোষণা দিয়ে মিছিল করেছে। এখন একটা নিষিদ্ধ সংগঠন, এখনো তারা নিষিদ্ধ, তারা কি করে ঘোষণা দিয়ে মিছিল করে খেলাফত প্রতিষ্ঠার জন্য? কি করে তারা মিছিল দিয়ে ঘোষণা করে করে মানে ঘোষণা দিয়ে তারা মিছিল করে? তাহলে রাষ্ট্র বা সরকার কি তাদেরকে নিষিদ্ধ মনে করছে না? যদি নিষিদ্ধ মনে না করে, একটা নিষিদ্ধ সংগঠন তারা ঘোষণা দিয়ে কি করে দেশের রাজধানীতে মিছিল করতে পারে? সরকার কি ঔদাসীন্য দেখাচ্ছে, নাকি এখানে সরকারের মৌন সমর্থন রয়েছে? যে প্রতিবেদনটি প্রকাশ করেছে সেটা নিউ ইয়র্ক টাইমস, নিশ্চয়ই এটি বাংলাদেশের কোনো গণমাধ্যম নয়, যে গণমাধ্যমগুলো কোনো না কোনো ভাবে হয়তো বা শেখ হাসিনা কর্তৃক খুব বেশি পরিমাণে প্রভাবিত হয়ে এই ধরনের নিউজ করলো। শেখ হাসিনা কি নিউ ইয়র্ক টাইমসকে প্রভাবিত করেছে? বা এগুলোকে আপনারা অস্বীকার করতে পারবেন? দেশটাকে আপনারা কোন দিকে নিয়ে যেতে চাইছেন? প্রতিশোধ, প্রতিহিংসা, এটাই যদি হয় আপনাদের, যে আমরা আমাদের প্রতিপক্ষকে শেষ করে দিব, নাই করে দিব, এটাই কি আপনাদের মতো? দেশটা একটা সরকার দেশ পরিচালনা করছে, রাষ্ট্রের কিছু আইন রয়েছে, সংবিধান রয়েছে। আপনারা হয়তো বা অনেকেই সংবিধানের বাইরে অনেক কিছু ভাবছেন, সংবিধান বাতিল করে দিবেন ভাবছেন। যখন আপনারা বাতিল করতে পারবেন, তখন আপনারা এই সংবিধানের যে আইনের মধ্য দিয়ে বাংলাদেশ নামক রাষ্ট্রটি পরিচালিত হচ্ছে, বাতিল হওয়ার পরে আপনারা এগুলো অগ্রাহ্য করতে পারেন। কিন্তু সংবিধান তো রদ হয়নি, নতুন সংবিধান প্রণয়ন হয়নি, সংবিধান বাতিল হয়নি। এখন দেশে সরকার রয়েছে, আইন রয়েছে, আদালত রয়েছে। আপনারা তো বলছেন যে গত 15.5 বছর ধরে দেশের আইন আদালত থেকে শুরু করে সবকিছু শেখ হাসিনা ধ্বংস করে দিয়েছে। আপনাদের অভিযোগগুলো সত্য ধরে যদি আমরা বলি, এখন কি ঘটছে, কেন ঘটছে, এগুলো কেন আপনারা বন্ধ করছেন না? একটা জিনিস হচ্ছে বন্ধ করা,
আরেকটা জিনিস হচ্ছে বন্ধ করতে পারা। দুটো বিষয়ে পার্থক্য রয়েছে। আমরা দেখিনি পুলিশের বা সরকারের তরফ থেকে ওই তৌহিদি জনতার নাম দিয়ে ওই নিপীড়ককে গলায় ফুলের মালা দিয়ে বের করার সময় সরকারের কোনো পদক্ষেপ আমরা দেখিনি। আমরা দেখিনি ঘোষণা দিয়ে 32 নম্বর এক্সকেভেটর দিয়ে গড়িয়ে দেয়া। সে সময় দেখিনি সরকারের দিক থেকে কোনো ধরনের বাধা দেওয়া হচ্ছে, যদিও মধ্যরাত আমরা দেখেছি প্রধান উপদেষ্টা প্রেস ব্যাংক থেকে বলা হচ্ছে যে এটা অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত। আসলে 32 নম্বর ভাঙাটা অনভিপ্রেত কিংবা অনাকাঙ্ক্ষিত কতটুকু সে ব্যাপারে আমি বলছি না। আপনাদের নির্লিপ্ততা বা আপনাদের এই করতে দেয়াটা এটি অনভিপ্রেত। এই যে প্রতিহিংসার রাজনীতি থামানোর না না থামিয়ে সেটিকে আপনারা আরো উস্কে দিচ্ছেন বা বাড়িয়ে দিচ্ছেন, সেটা জিইয়ে রাখছেন, এটা আপনাদেরকেও শেষ করবে। ধন্যবাদ।